বাবা বাবা বলে চিৎকার করে ছোট্ট একটি মেয়ে কালো জিপ থেকে নেমে বিশাল একটি ভবনে দৌড়ে গেল। এই ভবনেই রয়েছে তার বাবা। ঘটনাস্থল জর্ডানের মধ্য আম্মান। বাবা বলে চিৎকার করতেই মোসাদের একটি পরিকল্পনা ভেস্তে যায়। মোসাদের ইতিহাসে এটা বড় ধরনের একটা ব্যর্থতা। অভিযানটি সুপরিকল্পিত হলেও কোথায় যেন একটা অস্বস্তি ও অগোছালো ভাব ছিল। এতদ সত্ত্বেও এই অভিযান সাফল্যের মুখ দেখার কথা। অভিযানের মূল লক্ষ্য হামাসের নবনিযুক্ত রাজনৈতিক ব্যুরোর প্রধান খালেদ মাসালকে হত্যা। ৪৫ বছর বয়সী খালেদ মাসাল একজন কম্পিউটার প্রকৌশলী। সুন্দর করে ছাটা দাড়ি ও সুদর্শন খালেদ মাসাল হামাসের রাইজিং স্টার বা উদীয়মান তারকা। তবে গত কয়েক বছরে তিনি ইসরায়েলের চরম শত্রুতে পরিণত হয়েছেন। ১৯৯৩ সালে অসলো চুক্তির মাধ্যমে আইজাক রবিন ও ইয়াসির আরাফাত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন, কিন্তু ১৯৯৭ সালের ৩০ জুলাই জেরুজালেমে বোমা হামলার পর মোসাদ মাসালকে হত্যার সিদ্ধান্ত নেয়। কেননা ওই হামলায় ১৬ জন ইসরায়েলি নিহত হয় এবং ১৬৯ জন আহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকে একজন হামাস নেতাকে হত্যার সিদ্ধান্ত নেন। তখন মোসাদের প্রধান ছিলেন ১৯৯৬ সালে নিয়োগ পাওয়া জেনারেল ড্যানি ইয়াতম। প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দেন কোন হামাস নেতাকে হত্যা করা ইহুদি এবং ইসরায়েলের জন্য অধিকতর মঙ্গলজনক। জেনারেল ইয়াতমের রয়েছে দীর্ঘদিনের সামরিক ক্যারিয়ার। তেল চকচকে বলিষ্ঠ টাকমাতার এই জেনারেলের মুখে সব সময় হাসি লেগে থাকত। ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডো মেজর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড্যানি ইয়াতম। প্রধানমন্ত্রী আইজাক রবিনের প্রতি তার ভালোবাসা ও আনুগত্য ছিল নিরঙ্কুশ। রবিনের সামরিক সচিবও ছিলেন তিনি। রবিনের মৃত্যুর পর অনেককে অবাক করে দিয়ে ইয়তম মোসাদের প্রধান নিযুক্ত হন। সামরিক বাহিনীতে তার রেকর্ড ও দক্ষতার কথা যারা জানেন তারা এই নিয়োগের প্রশংসা করলেও অনেকেই এই নিয়োগ মনোভূত ছিল না। তাদের ধারণা ছিল মোসাদের মতো গোয়েন্দা বাহিনীর প্রধানের পদে যে ধরনের চৌকস লোক আসা উচিত, ইয়তমের কিছু একটা ঘাটতি রয়েছে। প্রকৃতপক্ষে মোসাদ প্রধান হিসেবে ইয়তম হয়তো বেস্ট চয়েস ছিলেন না, কিন্তু প্রয়াত রবিনের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়েই হয়তো এই নিয়োগ দেয়া হয়েছিল। ১৯৯৭ সালের আগস্টে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইয়তম তেল আবিবের মোসাদ সদর দপ্তরে এক জরুরি বৈঠক ডাকেন। এই বৈঠকে সবগুলো গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড হামাস নেতাদের পূর্ণাঙ্গ তালিকা তখন মোসাদের কাছে ছিল না। হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হলেন মুসা মুহাম্মদ আবু মারজুক। তাকে হত্যার সমস্যা হলো তার রয়েছে আমেরিকান পাসপোর্ট। তাকে মারলে আমেরিকার সাথে বিরোধ হতে পারে। সর্বসম্মত সিদ্ধান্ত হয় সেদিক থেকে খালেদ মাসাল সুইটেবল টার্গেট। কিন্তু সমস্যা হলো তার অফিস আম্মানে অবস্থিত। এদিকে ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছে। অতঃপর প্রধানমন্ত্রী রবিন প্রয়াত হলে জেনারেল ইয়াতমের জর্ডানে অভিযান চালাতে বাধা কী, এমনটা অন্তর্গত মনোভাব হয়তো ছিল ইয়তমের। মাসাল জর্ডানে অবস্থান করলেও ইয়তম তাকে কতল বা হত্যা করা হোক বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে প্রস্তাব দেন। গোয়েন্দা বাহিনী কায়সারেও এতে অনুমোদন দেয়। নেতানিয়াহু খালেদ মাসালকে হত্যার অনুমোদন দেন, তবে শর্ত হলো আম্মানের সাথে যাতে কোনো সংকটের সৃষ্টি না হয়। প্রধানমন্ত্রী চুপচাপ এই অপারেশনের নির্দেশ দেন। ইয়তম এই হত্যার দায়িত্ব দেন মোসাদের কিরণ গ্রুপকে। এরাই কায়সারের এলিট গ্রুপ। মোসাদের গবেষণা বিভাগের কেমিস্ট্রির ডাক্তার খালেদ মাসালের শরীরের মারাত্মক বিষ প্রয়োগের পরামর্শ দেন। মোসাদের নিজস্ব বায়োলজিস্ট ইনস্টিটিউটে এই বিষ উৎপন্ন ও উন্নয়ন ঘটানো হয়েছে। এই বিষের কয়েকটি ফোঁটা যদি কারো শরীরে ছিটিয়ে দেওয়া হয় তবে তা মৃত্যুর কারণ হতে পারে। এই বিষ প্রয়োগ করা হলে তার প্রমাণ বের করা কঠিন, এমনকি ময়নাতদন্তেও তা প্রমাণিত হবে না। এরকম বিষ অতীতে মোসাদ ব্যবহার করেছে। সেই বিষের শিকার হলেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা হাদাদ। ইসরায়েলি সাংবাদিক রোনেন কয়েক বছর পরে মোসাদের কর্মকর্তা মিসাকি বেন ডেভিডকে প্রশ্ন করেছিলেন, এ ধরনের বিস্ফোরক তাকে ব্যথিত করে না? এটা তো অমানবিক মৃত্যু। ডেভিড ওই সাংবাদিককে প্রশ্ন করেছিলেন, কারো মাথায় গুলি ছুড়লে কিংবা কারো গাড়িতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারলে সে মৃত্যু কি মানবিক হয়? সর্বোচ্চ ভালো হয় মানুষকে না মারার যদি প্রয়োজন না হয়। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে এই ধরনের মৃত্যু অবধারিত।
প্রধানমন্ত্রীর নির্দেশে কোনো হইচই ছাড়াই খালেদ মাসালকে মেরে ফেলা সেক্ষেত্রে নিশ্চয়ই যৌক্তিক। 1997 সালের গ্রীষ্মকালে তেল আবিবের পথচারীরা দেখল যে দুজন লোক রাস্তায় বসে কোকাকোলার ক্যান ঝাঁকাচ্ছে, এক পর্যায়ে ট্যাপ খুলে ফেলছে। লোকজন এই অভূতপূর্ব দৃশ্য দেখে চলেও যাচ্ছে, কিন্তু পথচারীদের কেউই আন্দাজ করতে পারেনি যে এরা মোসাদের লোক। খালেদ মাসালকে হত্যার মহড়া দিচ্ছিল তারা। মহড়াটা ছিল একজন কোকের ক্যান খুলে টার্গেটের মনোযোগ ডাইভার্ট করবে, আরেকজন ইত্যবসরে তার ঘাড়ের পেছনে কয়েক ফোঁটা বিষ ঢেলে দেবে। 1977 সালের আগস্টে খালেদ মাসালকে হত্যার অভিযানের 6 সপ্তাহ আগে প্রথম আত্মাই জর্ডানে গিয়ে পৌঁছায়। সে বিদেশি পাসপোর্ট নিয়ে আসে এবং খালেদ মাসাল প্রতিদিন কি কি কাজ করেন তা নিরীক্ষা করবে। যেমন মাসাল সাধারণত কখন বাসা থেকে বের হন, তার গাড়ি চালায় কে, তার গাড়িতে কে কে থাকে, তার যাতায়াতের রাস্তায় ট্রাফিক ব্যবস্থা কেমন থাকে ইত্যাদি। খালেদ মাসাল গাড়ি থেকে নেমে যে ভবনে যান তার দূরত্ব, পথে যদি কারো সাথে কথা বলেন সে সময়ের পরিমাপসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহই তার কাজ। এই অগ্রিম দল কিডন সদর দপ্তরে এসব নিয়ে একটা প্রতিবেদন পাঠায়। এই প্রতিবেদনে লেখা হয়, প্রতিদিন সকালে খালেদ মাসাল কোনো দেহরক্ষী ছাড়াই বাড়ি থেকে বের হন। তার গাড়িটি চালায় একজন সহকারী এবং মাসাল প্রতিদিন আম্মানে ফিলিস্তিন রিলিফ ব্যুরোতে যান। মাসাল নেমে গেলে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায়। সামান্য পথ মাসাল হেঁটে গিয়ে ওই ভবনে প্রবেশ করেন। রিলিফ ব্যুরো ভবনটি জর্ডানের রাজধানীতে মূলত হামাসের সদর দপ্তর। অগ্রগামী দল তাদের রিপোর্টে আরও জানায় যে সবচেয়ে ভালো হয় যদি খালেদ মাসালকে সকালের দিকে হত্যা করা হয়। তিনি গাড়ি থেকে নেমে ব্যুরো বা ভবন পর্যন্ত যাওয়ার মাঝে তাকে হত্যা করা সম্ভব। পুরো গ্রীষ্মকাল ধরেই খালেদ মাসালকে হত্যার পূর্ব পরিকল্পনা করতে থাকে আগাম দল। সহায়তাকারী দলও আম্মানে আসতে শুরু করেছে। তাদের জন্য বাড়ি ভাড়া নেওয়া হলো, গাড়ি ঠিক হলো। কিন্তু হঠাৎ করেই 4 সেপ্টেম্বর জেরুজালেমে সন্ত্রাসী হামলা হয়। হামাস আত্মঘাতীর হামলায় 5 ইসরায়েলি নিহত হন এবং 180 জন হন আহত। ফলে ইসরায়েলের পক্ষে আর অপেক্ষা করার সময় নেই, তাদেরকে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে হবে টার্গেটে। 1997 সালের 24 সেপ্টেম্বর অভিযানের আগের দিনটি আম্মানের বিশাল একটি হোটেলের সুইমিং পুলে বেশ কয়েকজন ট্যুরিস্ট। একজন লোক হোটেল কর্মচারীদের জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছিল। সেই অসুখ থেকে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। তার চলাফেরা, হাঁটার ভঙ্গি দেখলে মনে হয় এখনও তিনি অসুস্থ। এ কারণে তার সাথে সাথে সার্বক্ষণিকভাবে একজন মহিলা ডাক্তার রয়েছে। ক্ষণে ক্ষণে মহিলা ডাক্তারটি তার রক্তচাপ ও পালস পরীক্ষা করছে। এই হৃদরোগী হলো মিসাখা বেন ডেভিড। ডেভিডের কাজটা হলো মোসাদের সদর দপ্তর এবং মাঠে নেমে পড়া গোয়েন্দাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা। দলের মহিলাটি প্রকৃতই একজন ডাক্তার। এই ডাক্তার সব সময় তার কাছে একটি ইঞ্জেকশন রাখে। এটি একটি অ্যান্টিডট ইঞ্জেকশন। অ্যান্টিডট ইঞ্জেকশন এ কারণে যে কোনো মোসাদ এজেন্টের শরীরে মাসালকে ছোড়ার সময় যদি বিষ গায়ে লাগে তাহলে অ্যান্টিডট ইঞ্জেকশনের মাধ্যমে সেই ব্যক্তিকে বিষমুক্ত করে সুস্থ করা যায়। কথিত হৃদরোগী এবং মহিলা ডাক্তার সুইমিং পুলের কাছে অপেক্ষমান। হিট টিম তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছে। গত কয়েকদিন আম্মানে মোসাদের বেশ কয়েকজন গোয়েন্দা এসেছে। ঘটনাস্থল থেকে এজেন্টদের অন্যত্র সরিয়ে নেওয়া সহ আরও কিছু কাজ তাদের উপর বর্তাবে। অবশেষে হিট টিমের 2 সদস্য যারা মোসাদের কিডন ইউনিটের সদস্য তারা এলো। তারা কানাডার ট্যুরিস্ট হিসেবে পরিচয় দিয়েছে। একজনের নাম সান কেন্ডাল, আরেকজন বেরি বেডস। তারা একটি আন্তর্জাতিক মানের হোটেলে উঠেছে। অবশ্য তাদের নিয়ে কিছু প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রথমত, এদের দুজনার কেউই কোনো আরব দেশে কখনো অভিযান পরিচালনা করেনি। প্রশ্ন হলো, কেন তাদের কানাডার পাসপোর্ট ধরিয়ে দেওয়া হলো? যদি কখনো প্রমাণিত হয় তারা কানাডার নাগরিক নয় তখন কি হবে? তাদের ইংরেজিও অত চৌকস নয়, তাদের উচ্চারণ ইসরায়েলিদের মতো। খালেদ মাসালকে হিট করা হবে তার অফিসে ঢোকার মুহূর্তে। সান ও বেরির সঙ্গে মাসালের বিতণ্ডা খুব বেশি সময় ধরে হওয়ার কথা না। সান এবং বেরি এগিয়ে যাবে মাসালের দিকে এবং মাসালের প্রতি স্প্রে ছুড়বে, সেই তরল স্প্রে। খুব কাছাকাছি গাড়ি প্রস্তুত থাকবে এবং মাসালের গলায় স্প্রে করেই তারা গাড়িতে উঠে পালাবে। উল্লেখিত 2 কানাডীয় নাগরিক তা করেই গাড়িতে উঠে পালাবে। তা প্র্যাকটিস করেছে। সান কোকের ক্যান ধরে রাখবে এবং যখন মাসাল ফিরে তাকাবে তখন মাসালের শরীরে স্প্রে করবে। কাজটা যে তারা দুর্ঘটনাবশত করে ফেলেছে এমন একটা ভাব করবে।
মাসাল মারা গেলে বলা হবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ছিল খালেদ মাসালকে হত্যার পরিকল্পনা। ওদিকে পর্যটকের বেশে একজন পুরুষ ও একজন মহিলা ওই সময়ে ওই ভবনেই থাকবে। হিট টিমকে সাহায্য করতে হলে তারা এগিয়ে আসবে। ধরা যাক মাসাল খুব দ্রুত অফিসে ভবনের দিকে যাচ্ছেন এবং উল্লেখিত দুই কানাডীয় তাকে হয়তো ধরতে পারল না। সেক্ষেত্রে ওই দুই পর্যটক মাসালকে দুম করে আঘাত করে মাসালের যাত্রাকে বিলম্বিত করবে। ইত্যবসারে হিট টিম এসে মাসালের শরীরে বিষ স্প্রে করবে। মোসাদ এরকম হালকা চালে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার পেছনে জর্ডান, কেননা জর্ডানের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া যাবে না। মাসালকে হত্যায় 8 গোয়েন্দাকে জর্ডানে পাঠানো হয়েছিল। তাদের বলা হয়েছিল পরিস্থিতি যদি অনুকূল না হয়, ঘটনাস্থলে যদি অনেক লোকের সমাগম ঘটে, হামাস যোদ্ধা ও মিলিটারির সংখ্যাধিক্য দেখা যায় কিংবা আত্মীয় স্বজনদের আগমন ঘটে, তাহলে অভিযান যেন পিছিয়ে দেওয়া হয়। অন্য কোনো সময় খালেদ মাসালকে হত্যা করা যাবে। 1997 সালের 25 সেপ্টেম্বর অভিযানের কমান্ডার মাসালের অফিসের সামনের রাস্তায় পজিশন নিয়ে নেয়। আগেই সিদ্ধান্ত হয়েছিল মোবাইল ফোন জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। প্রয়োজনীয় বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা আভাসে ইঙ্গিতে কাজ চালাতে হবে। কমান্ডার একটা বিশেষ ক্যাপ পরে থাকবেন। যদি অভিযান বাতিল হয়, কমান্ডার তার ক্যাপ খুলে ফেলবেন। ভবনের পেছনে রয়েছে 2 হিটম্যানের সটকে পড়ার জন্য গাড়ি। সান এবং বেরি মূল কাজের জন্য তৈরি। সবকিছুই প্রস্তুত। প্রতিদিন যে রুটিন মাসাল মেনে চলেন, সেভাবেই ওই দিন সবকিছু এগোচ্ছিল। হঠাৎ মাসাল পত্নী তার 2 সন্তানকে স্কুলে পৌঁছে দিতে বলেন তার স্বামীকে। মাসাল প্রায়ই এটা করে থাকেন। 2 শিশু তার বাবার গাড়িতে উঠে বসল, বাবাও সাথে। কিন্তু মোসাদের সার্ভিলেন্স টিম ওই 2 শিশুকে দেখেনি। বরং গোয়েন্দারা বসদের জানালেন মাসাল একাই অফিসে যাচ্ছেন। বাচ্চারা বসেছিল পেছনের সিটে। গাড়ির কাচ ডিটেন্ট করা, ফলে মোসাদ গোয়েন্দারা বাচ্চাদের দেখতে পায়নি। মাসাল অফিসে এলেন এবং গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলেন। তিনি যখন সিঁড়িতে উঠে প্রবেশ পথের কাছাকাছি, তখন 2 হিটম্যান তার দিকে এগিয়ে এলো। তারা 10 মিটার থেকে 5-3 মিটার কাছাকাছি এসে গেল মাসালের। এরই মধ্যে গাড়িতে অপেক্ষমান মাসালের ছোট মেয়ে বাবা বলে চিৎকার দিল এবং গাড়ি থেকে নেমে দৌড়ে বাবার দিকে এগোতে থাকলো। ড্রাইভারও গাড়ি থেকে লাফ দিয়ে নামলো এবং ছোট্ট মেয়েটির পেছনে আসতে থাকলো। কমান্ডার ক্যাপটি মাথা থেকে সরিয়ে অভিযান স্থগিত করতে বলল। কিন্তু সবকিছু খুব দ্রুত ঘটে যাচ্ছিল। হিট টিমের 2 সদস্য কমান্ডারের ইঙ্গিত যেমন দেখেনি, তেমনি ছোট্ট শিশু ও ড্রাইভারের এগিয়ে আসার ব্যাপারটিও তারা লক্ষ্য করেনি। তারা অবশ্য একটি থামের পেছনে ছিল। 2 হিটম্যান তাদের অভিযানে ব্যস্ত। তারা মাসালের খুব কাছে। সান কোকের বোতল প্রশিক্ষণ মতো ঝাঁকালো। অন্যদিন ট্যাপটা খুলে যায়, কিন্তু আজ সেটি খুলল না। হিট টিমের আরেক সদস্য বেরি মাসালকে স্প্রে করার জন্য হাত তুলল। এদিকে মাসালের ড্রাইভার মনে করল তার বসকে ছুরি মারা হচ্ছে। মাসাল তার ড্রাইভারের চিৎকার শুনে ফিরে তাকালেন। ঠিক এই সময় বেরি মাসালের কানে বিষ স্প্রে করল। হিট টিমের 2 জন বুঝল যে সমস্যা একটা হবে। তারা শর্টকে অফিসের পেছনে অপেক্ষমান গাড়িতে গিয়ে উঠল। এমন সময় ঘটনাস্থলে আরেকটি চরিত্রের আবির্ভাব ঘটল। সৈফ একজন হামাস যোদ্ধা। তিনি মাসালের কাছে কিছু কাগজপত্র পৌঁছে দিতে যাচ্ছিলেন। তিনি চিৎকার শুনতে পান এবং 2 জন লোক তার বসকে নিয়ে টানাহেঁচড়া করছে দেখতে পান। মাসাল তার জীবন রক্ষার্থে দৌড়াচ্ছিলেন। আবু সৈফ তখন সান ও বেরিকে আটকের চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে তারা গাড়ির কাছে চলে গেছে। সৈফ সানের সাথে ধস্তাধস্তি করছিলেন। সান কোকের ক্যান দিয়ে সৈফকে আঘাত করছিল। সান ও বেরি লাফ দিয়ে গাড়িতে উঠতে সক্ষম হয়। গাড়ি এগিয়ে চলে। গাড়িতে ওঠার পর ড্রাইভার জানায় যে সৈফকে গাড়ির নাম্বার লিখতে দেখেছে। হিটম্যান তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় গাড়ি থেকে নেমে যাওয়ার। তাদের আশঙ্কা ছিল আবু সৈফ পুলিশকে সতর্ক করতে পারে। এখন তারা যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাড়ি নিয়ে হোটেলে যায়, তাহলে গ্রেপ্তার হতে পারে। সৈফ হাউজের ঠিকানা তাদের জানা নেই। সেক্ষেত্রে পালানোর আর কোনো পথ নেই। কিছু দূর গিয়ে সান ও বেরি গাড়ি থেকে নেমে যায়। ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায়। আবু সৈফ ঠিকই ওদের পেছনে পড়ে রইলেন। সৈফ আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, একজন বিশিষ্ট মুজাহিদিন। 2 হিটম্যান রাস্তার 2 পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোনো সতর্কতা না দিয়েই সৈফ বেরির উপর ঝাঁপিয়ে পড়ে এবং শার্ট ধরে ফেলে।
সান ছিল রাস্তার অপর পাশে। সে তার সহকর্মীর সাহায্যে এগিয়ে আসে। সে আবু সাইফকে মারতে থাকে। তাতে সাইফ তার মাথায় আঘাত পান। এই ধস্তাধস্তির সময় লোকজন রাস্তায় জমে যায়, কেননা দুই বিদেশি এক আরবকে মারধর করছে। এক পুলিশ অফিসার ভিড় সরিয়ে একটা ট্যাক্সি থামিয়ে তিনজনকেই থানায় নিয়ে যায়। এদিকে আবু সাইফ আবার মারাত্মক আহত। থানায় পুলিশ মনে করেন আবু সাইফ দুই বিদেশিকে আক্রমণ করেছে। আবু সাইফ জানান এই দুই বিদেশি মাসালকে আক্রমণ করেছিল। জর্ডান কর্তৃপক্ষ দুই বিদেশি পাসপোর্ট দেখে বুঝতে পারে এরা কানাডার নাগরিক। তারা কানাডার কনসালকে বিষয়টি অবহিত করে। কানাডার কনসাল বেবির সাথে সামান্য কয়েকটি কথা বলে, অতঃপর কনসালের কর্মকর্তা জর্ডান পুলিশকে জানায় তারা কানাডার নাগরিক নয়। জর্ডান পুলিশ মহাবিপদে। তারা দুই বিদেশিকে গারদে ঢোকায় এবং একটিমাত্র ফোন করার সুযোগ দেয়। দুই হিটম্যান ইউরোপে তাদের অপারেশনাল সদর দপ্তরে ফোন করে তাদের গ্রেপ্তারের কথা জানায়। একই সময়ে এক নারী মোসাদ সদস্য যে অভিযানে অংশ নিয়েছিল সে তাদের ব্যর্থতার কথা উল্লেখিত হৃদরোগী মিসকা ডেভিডকে জানায়। এই নারী মাসালের অফিসের কাছে ওয়াচার হিসেবে নিয়োজিত ছিল। ডেভিড দ্রুত হোটেলে চলে যায়। ডেভিড তার কাছাকাছি কোনো মোসাদ সদস্যকে আসতে নিষেধ করে এবং সকলকে জর্ডান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ডেভিড তার দড়ি খুলে ফেলে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী যেখানে মিটিং করার কথা সেখানে চলে যায়। এরই মধ্যে অপারেশনের কমান্ডার আসে এবং অভিযান যে তারও তা জানা। ডেভিড মোসাদকে তাৎক্ষণিকভাবে একটি রিপোর্ট পাঠায়। মোসাদ প্রধান জেনারেল ইয়োতেম সবার সঙ্গে বৈঠক করে গোয়েন্দাদের ইসরায়েলি দূতাবাসে শরণার্থী হিসেবে ঢোকার নির্দেশ দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে পথে তাদের পালানোর কথা ছিল এবং মহড়া দিয়েছে সেই পথ ব্যবহার না করার জন্য বলা হয়। জর্ডানে ফিরে সকলে মিটিং প্লেস ছেড়ে যায় এবং দূতাবাসে চলে যায়। সেই নারী মোসাদ সদস্য যে ডাক্তারও সে একমাত্র হোটেলে থেকে যায়। এদিকে বিষ প্রয়োগের ফলে খালেদ মাসালের অবস্থা মর্মর। তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েল উপলব্ধি করে যদি অ্যান্টিডোট দেয়া না হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে মাসাল মারা যাবেন। গাড়িতে বসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দুঃসংবাদটি পান। নেতানিয়াহু যাচ্ছিলেন ইহুদিদের নববর্ষের এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি মোসাদ অফিসের কাছেই। জেনারেল ইয়োতম প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি অবহিত করেন। মোসাদ প্রধান জেনারেল ইয়োতমকে তিনি অবিলম্বে আম্মান যাওয়ার নির্দেশ দেন। সেখানে তার কাজটা হলো বাচ্চা হোসেনের সঙ্গে সাক্ষাৎ করা এবং যা যা ঘটেছে সত্যটা বলা। এক বর্ণও যেন মিথ্যা বলা না হয়। মোসাদ অফিসে বসেই নেতানিয়াহু বাচ্চা হোসেনকে ফোন করেন এবং মোসাদ প্রধানকে তার কাছে পাঠাচ্ছেন বলে জানান। বিষয়টি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। বাদশা রাজি হন। বাদশাহের অবশ্য কোনো ধারণা ছিল না মোসাদ প্রধান তার সঙ্গে কী বিষয়ে কথা বলবেন। নেতানিয়াহুর কয়েকজন উপদেষ্টা এ সময় তার সঙ্গেই ছিলেন। তারা নেতানিয়াহুকে পরামর্শ দেন ইসরায়েলি গোয়েন্দাদের ফেরত আনতে বাদশা হোসেন যা যা চাইবেন সবই যেন দেওয়া হয়। এই ব্যাপারে মোসাদ প্রধানকে নির্দেশ দেওয়া হয়। নেতানিয়াহু মোসাদ প্রধানকে বলেন তিনি যেন অ্যান্টিডোটের ব্যাপারে জর্ডানের সঙ্গে কথা বলেন। অ্যান্টিডোট ইনজেকশন না দিলে মাসালকে কোনো মতেই বাঁচানো যাবে না। শ্যারন পরবর্তীতে বলেছেন মাসালের ঘটনায় নেতানিয়াহু বারবার ভেঙে পড়ছিলেন। আমরাই তাকে ক্ষণে ক্ষণে তাজা রাখছিলাম এবং এই ঘটনায় নেতানিয়াহু যে কোনো প্রকার সমঝোতায় আগ্রহী ছিলেন। মোসাদ প্রধানের কাছ থেকে বিস্তারিত শুনে বাচ্চা হোসেন তার লোকদের মাসালের অবস্থা জানার জন্য বললেন, কিন্তু বাস্তবতা হলো মাসালের অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল। বাচ্চা অবিলম্বে তাকে রাজকীয় হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিলেন। এদিকে অ্যান্টিডোট দিয়ে মাসাল ভালো হয়ে যাবেন, বাদশাহ তাতে রাজি হলেন। বিষয়টি মজার এই কারণে যে ইসরায়েল তার জাতশত্রুকে বাঁচাতে ব্যস্ত এবং এ নিয়ে জর্ডানের সাথে পাল্লা দিচ্ছে। মিসকা ডেভিড হোটেলে ফিরেছেন। অ্যান্টিডোট ইনজেকশন তার পকেটে। ইসরায়েলি সাংবাদিক রোনেন বার্গম্যানের সঙ্গে পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অ্যান্টিডোট পকেটে নিয়ে ঘুরছি। আমার কোনো গোয়েন্দার আর অ্যান্টিডোট প্রয়োজন নেই, কেননা স্প্রে তাদের শরীরে লাগেনি। একমাত্র আমার টার্গেট মাসালি আহত হয়ে এখন মরণাপন্ন। ডেভিড বলেছেন, এক পর্যায়ে আমি অ্যান্টিডোট ইনজেকশন ধ্বংস করতে চেয়েছিলাম, কেননা এটি সহ ধরা পড়লে আমার খবর আছে। এ সময় ডেভিড ইসরায়েল থেকে তার ইউনিট কমান্ডারের ফোন পান। অ্যান্টিডোটটি আছে কি না তা তিনি জানতে চান। হ্যাঁ বললে তিনি আমাকে হোটেল লবিতে এক্ষুনি চলে যেতে বলেন। জর্ডান আর্মির এক ক্যাপ্টেন সেখানে আমার জন্য অপেক্ষা করছিল। ক্যাপ্টেন অ্যান্টিডোটটি নিয়ে হাসপাতালে চলে যায়। ঠিক এই সময় আরেকটি সমস্যার উদয় হয়, আর সমস্যার মূলে মোসাদের সেই নারী ডাক্তার।
কথা ছিল এই নারী ডাক্তারই মৃত্যুমুখে পতিত খালেদ মাসালকে অ্যান্টিডোট ইঞ্জেকশনটি পুশ করবে, কিন্তু মেয়েটি বলে মোসাদ প্রধানের নির্দেশ ছাড়া সে ইঞ্জেকশন দেবে না এবং তাকে সরাসরি এ নির্দেশ দিতে হবে। জেনারেল ইয়োতম রাজপ্রাসাদ থেকে তাদের দূতাবাসের দিকে যাচ্ছিলেন। তিনি নারী ডাক্তারকে ফোন করে মাসালের কাছে যেতে বললেন। ওরা আসলো ঠিকই, কিন্তু জর্ডানের ডাক্তাররা বেঁকে বসলেন। তারা কিছুতেই ইসরায়েলি ডাক্তার দিয়ে মাসালকে অ্যান্টিডোট ইঞ্জেকশন দিতে দেবে না, বরং জর্ডানের ডাক্তারদের আশঙ্কা হলো ইসরায়েলে হয়তো ইঞ্জেকশন দিয়ে মাসালকে হত্যা করে তাদের অভিযানের সমাপ্তি। এই বিতর্ক ও জটিলতার মধ্যে আরেক সমস্যার সৃষ্টি করলেন বাদশাহ হোসেনের চিকিৎসক। মাসালের জীবন বাঁচানোর দায়িত্ব ছিলেন তিনি। অ্যান্টিডোটের রাসায়নিক ফর্মুলা এবং যে বিষ দিয়ে মাসালকে ঘায়েল করা হয়েছে তা না জানা পর্যন্ত তিনি রাজি হচ্ছিলেন না। নতুন এই সংকটে উভয় পক্ষই অনড়। জর্ডান ফর্মুলা চাইছে, ইসরায়েল ঘোরতর আপত্তি করে চলেছে। খালেদ মাসালের অবস্থার আরও দ্রুত অবনতি হচ্ছিল। তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে কৃত্রিম উপায়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। রাজকীয় হাসপাতালে মাসালের শয্যা পাশে উপস্থিত সকলেই আশঙ্কা মাসালকে বাঁচানো যাবে না। আবার মাসাল মারা গেলে জর্ডান ও ইসরায়েলের ভঙ্গুর সম্পর্ক আরও বিপর্যস্ত হয়ে পড়বে। বাদশাহ হোসেন ইসরায়েলের আচরণে খুবই ক্ষুব্ধ হলেন। তিনি তার সেনাবাহিনীকে ইসরায়েলের দূতাবাস ভেঙে সেখানে অবস্থানরত মোসাদ গোয়েন্দাদের গ্রেফতারের নির্দেশ দেবেন বলেও হুমকি দিলেন। ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহযোগিতার ইতি টানবেন বলেও ঘোষণা দিলেন। এভাবে কয়েক ঘন্টা অতিবাহিত হলো। বাদশাহ বললেন, মাসাল মারা গেলে তিনি ইসরায়েলি গোয়েন্দাদের ফাঁসিতে ঝোলাবেন। উল্লেখ্য, ইসরায়েলের 2 এজেন্ট রয়েছে পুলিশের জিম্মায় এবং 4 জন দূতাবাসে আশ্রয় নিয়েছেন। বাদশাহ হোসেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে জরুরি ভিত্তিতে ফোন করেন। আমেরিকা এবার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে শুরু করলো। আমেরিকা অ্যান্টিডোট সহ 2 ইঞ্জেকশনের ফর্মুলা জর্ডানকে দিতে বলল। নেতানিয়াহু মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অবশেষে জর্ডানকে ফর্মুলা দিতে রাজি হলেন। জর্ডানের ডাক্তার মাসালকে অ্যান্টিডোট ইঞ্জেকশন পুশ করতেই অবিলম্বে মাসাল চোখ খুললেন। মাসালের বেঁচে যাওয়ার খবরে ইসরায়েলে উল্লাস দেখা গেল। ভাবখানা এরকম, তাদের কোনো স্বজন যেন বেঁচে গেল, ঈশ্বরকে ধন্যবাদ। সেই কথিত হৃদরোগী ডেভিড ও নারী ডাক্তারকে জর্ডান ত্যাগের অনুমতি দেওয়া হলো। আম্মানে বন্দী হয়ে থাকলো ইসরায়েলি 6 গোয়েন্দা। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মাসালের স্বাস্থ্য দ্রুত ভালো হতে লাগলো। ইসরায়েল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জর্ডানে পাঠালো। প্রতিনিধি দলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী শ্যারন, প্রতিরক্ষামন্ত্রী মর্ডেটি প্রমুখ ছিলেন। বাদশাহ এই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানালেন এবং তার ভাই হাসানকে পাঠালেন তাদের সাথে কথা বলতে। ইসরায়েলি মন্ত্রিসভা বাদশাহের ব্যক্তিগত বন্ধু একরাইম হ্যালেভিকে ব্রাসেলস থেকে ডেকে পাঠালেন। হ্যালেভি একসময় মোসাদের দ্বিতীয় ব্যক্তি এবং বর্তমানে ইউকে রাষ্ট্রদূত। তিনি দ্রুত আম্মানে চলে এলেন এবং বাদশাহকে একটা ডিল অফার করলেন। হ্যালেভি বাদশাহকে বললেন, আপনারা যদি ইসরায়েলের 4 সেনাকে ছেড়ে দেন, আমরা তার বিনিময়ে হামাসের ক্যারিসমেটিক নেতা শেখ আহমদ ইয়াসিনকে ছেড়ে দেব। বাদশাহ রাজি হলেন। ইসরায়েলের 4 মোসাদ গোয়েন্দা হ্যালেভির সঙ্গে দেশে ফিরল। জর্ডানের সাথে চূড়ান্ত আলোচনার দায়িত্ব দেওয়া হলো পররাষ্ট্রমন্ত্রী শ্যারনের ওপর। তিনি বাদশাহের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আসছিলেন। শ্যারনের প্রথম দাবি, আম্মানের জেলের 2 মোসাদ এজেন্টকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েলের জেলে আটক 20 বন্দীকে মুক্তি দিতে শ্যারন রাজি হন। কিন্তু শেষ মুহূর্তে জর্ডান পক্ষ তাদের মনোভাব পরিবর্তন করে এবং ইসরায়েলের কাছ থেকে আরও নানা সুবিধা চায়। বাদশাহের সামনেই শ্যারন ক্ষোভে ফেটে পড়েন। ক্রোধান্বিত ভাষায় শ্যারন বলেন, আমাদের লোকদের মুক্তি চাই না, ওরা আপনাদের জেলেই থাকুক। আপনারা যদি আমাদের উপর একটার পর একটা দাবি চাপাতেই থাকেন, আমরা আপনাদের পানি বন্ধ করে দেব। উল্লেখ্য, ইসরায়েল থেকে জর্ডানে পানি সরবরাহ হয়ে থাকে। শ্যারনের ক্ষোভ প্রকাশে কাজ হলো। ডিল নিয়ে আলোচনার সমাপ্তি ঘটল। ইসরায়েলি 2টি হেলিকপ্টার জর্ডানে নামলো। 2 মোসাদ সদস্য ইসরায়েলে ফিরে গেলেন। আরেকটি হেলিকপ্টারে শেখ ইয়াসির তার দেশ জর্ডানে ফিরে এলেন। স্বদেশে এবং বিদেশে জর্ডানে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা হলো। নেতানিয়াহু মাসাল নিধন উদ্যোগে আক্রমণের শিকার হলেন। অনন্যোপায় হয়ে নেতানিয়াহু জর্ডান অভিযানের ব্যর্থতা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করলেন। তদন্ত কমিটি নেতানিয়াহুর কোনো দোষ পেল না, কিন্তু মোসাদ প্রধানকে এ ধরনের একটি ত্রুটিপূর্ণ অভিযান পরিচালনার জন্য দোষারোপ করা হলো। তদন্ত কমিটি অবশ্য মোসাদ প্রধান ইয়োতমের পদত্যাগ দাবি করেনি।
আম্মানের কলঙ্কজনক ঘটনায় জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক আরও খারাপ হলো। খালেদ মাসাল হামাসের বড় কোনো নেতা নন, কিন্তু হত্যাচেষ্টার ঘটনার মাধ্যমে তিনি দলে বেশ মর্যাদা পেয়ে যান এবং বর্তমানে তিনি একজন শীর্ষ নেতা। শেখ ইয়াসিনের মৃত্যুর পর হামাসের একেবারে শীর্ষ নেতার পরিণত হন খালেদ মাসাল। মোসাদ প্রধান জেনারেল ইয়তম অভিযানের শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাকে তুলোধনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা। মোসাদের দ্বিতীয় ব্যক্তি আলিজা মাগেল ইয়তম মোসাদ প্রধান হওয়ার যোগ্য নন বলে সরাসরি অভিযোগ তোলেন। এতদ সত্ত্বেও ইয়তম পদত্যাগ করলেন না। পদত্যাগ করলেন আরেকটি গোয়েন্দা সংস্থা কায়সারেওয়া প্রধান। অবশ্য 5 মাস পরে ইয়তম পদত্যাগ করেন। সুইজারল্যান্ডে এক মোসাদ সদস্য গ্রেপ্তার হন। এক হিজবুল্লাহ নেতার ফোন ট্যাপ করার অভিযোগে এই গ্রেপ্তার। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এই ঘটনায় দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করেন। ইয়তমের স্থলাভিষিক্ত হলেন হ্যালেভি। তিনি একসময় মোসাদের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। উল্লেখ্য, মাসালের ঘটনায় আটক ইসরায়েলের 4 মোসাদ গোয়েন্দাকে ছাড়িয়ে আনতে তিনি জর্ডানের বাদশার সাহায্য নিয়েছিলেন।